স্বাগত নিউজ 24 দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। চীনের উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিদেশীয় বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আমরা সরাসরি যাব সেখানে। আমরা বলেছি যে মানে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে শুরু করা যায় যদি, তো তারা বলছে যে না, লজিস্টিক্স এবং অন্যান্য যে ইয়েগুলো আছে অ্যারেঞ্জমেন্ট, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো হয়তো আর একটু সময় লাগবে। তো সুতরাং তারা একদম আউটরাইট বলেনি যে না, এটা আমরা পারবো না, বাট তারাও চেষ্টা করবে। বাট মনে হচ্ছে অ্যাপারেন্টলি হয়তো আমরা ফার্স্ট কোয়ার্টারে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট সেক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার আমরা চিন্তা করতে পারি। জি জি, না, আমাদের চেষ্টা তো থাকবেই, নাহলে খামোখা আমরা এত ইয়ে করছি কেন। না, এপ্রিলের 1 তারিখে বললো তারা, কি তাদের মিটিং আছে ক্যাবিনেটে। সুতরাং রাখাইনে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা ভূমিকা রাখার বিষয় বাংলাদেশ বলে আপনি, সেক্ষেত্রে তাদের কি অবস্থান, এবং চীনের কাছ থেকে যে আমরা একটা নিশ্চয়তা চাই যে তারা গ্যারান্টার হিসেবে, সেইখানে আপনাদের বৈঠকের বিষয়টা আলোচনা হয়েছে কিনা, কিংবা তাদের ভূমিকা, চীন কিরকম ভূমিকা রাখতে চায়, কিন্তু মধ্যস্থতা করছে আলটিমেট প্রত্যাবাসন এবং সেখানে তাদের নিরাপত্তা এবং মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা রোহিঙ্গাদের। সেক্ষেত্রে চীন অ্যাকচুয়ালি কি ধরনের ভূমিকা রাখছে? না, অধিকার রক্ষা নিশ্চিত করা তো সে রাষ্ট্রের দায়িত্ব, তাই না? সেটা তো অন্য রাষ্ট্র এসে তো সেই দায়িত্ব নিতে পারে না। সুতরাং সেই দায়িত্বটা মিয়ানমারকেই পালন করতে হবে। তবে হ্যাঁ, আমরা বলেছি যে চীন যেহেতু এই প্রসেসটার সাথে আছে, সুতরাং যদি রিপ্যাট্রিয়েশন শুরু হয়ে যায়, তখন তাদের সাম সর্ট অফ ফিজিক্যাল প্রেজেন্স যদি থাকে, সেটা ভলেন্টিয়ার্স হিসেবে থাকতে পারে, বা যারা এগুলো ঘরবাড়ি বানিয়ে দিবে বা চিকিৎসা, যেমন আজকে চীন বলেছে যে যারা প্রথম ব্যাচে যাবে বা যারা যাবে তাদেরকে তারা ভ্যাকসিনেট করে দেওয়ার একটা প্রস্তাবও দিয়েছে। তো সুতরাং এইভাবে নানানভাবে তারা সংযুক্ত থাকতে পারে। তবে আমরা চাইবো যে এইটা যদি আর একটু বড় হয়, যেটা আমরা সবসময় বলে এসেছি, যদিও মিয়ানমার স্পেসিফিক্যালি কিছু বলেনি, বাট আমরাও স্পেসিফিক্যালি আজকে এই বিষয়টা বলিনি, কারণ আমরা মূলত আজকে আমাদের এই যে অ্যারেঞ্জমেন্টগুলোকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এখনই আবার সেই ইস্যুগুলো আমরা তুলি নাই। বাট আমাদের ওই পজিশনটা এখনো আছে, অর্থাৎ চীনের সাথে সাথে যদি অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো আছে, জাপান আছে, ভারত আছে, বা আসিয়ান আছে, তাদেরও যদি একটা ইনভলভমেন্ট থাকে, প্লাস ইউএন যে অর্গানাইজেশনগুলো যারা ফিল্ডে আছে, তারাও হেল্প করতে পারে। তো যেহেতু ওই যে একটা ব্রড একটা ইয়ে আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি কনস্ট্রাকটিভ রোল প্লে করবে এরকম আশা করছি, তো সেটা তারা আপত্তি জানায় নাই। তো সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এটার প্রতি তাদের কোনো ইয়ে নেই। চীনের উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিদেশীয় বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আপনারা এতক্ষণ সরাসরি দেখছিলেন সেটি। এবারে জানাবো সিটি নির্বাচনের খবর। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয়ে মাঠ ময়দানে চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। সকালে নিউ মার্কেট ও বহদ্দার হাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, বিএনপি এখন নিজেদের ঘর সামলাতে না পেরে বিভিন্ন ধরনের অভিযোগ করছে। আর নগরীর সদরঘাট ও মাদারীবাড়ি এলাকায় গণসংযোগকালে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন অভিযোগ করেন, প্রচারণার সময় বিভিন্নভাবে বাধা দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। তারপরে আওয়ামী লীগকে দোষারোপ করে যা কিছু ঘটছে, এগুলো বিচ্ছিন্ন কতগুলো ঘটনা, এগুলোকে নির্বাচনের এবং সংগঠনের বিরুদ্ধে আখ্যায়িত করছে। এটার সাথে সংগঠনের কোনো সম্পর্ক নাই, নির্বাচনের কোনো সম্পর্ক নাই। তারা তো এই যে কালকেও তো আমাদের মাইক ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, তারপর বিভিন্ন জায়গায় পোস্টার ছিটছে এবং আমাদের কর্মীদেরকে মারধর করছে। কারণ এটাই বলছে, তারা সন্ত্রাসের উপর ভর করেছে, সন্ত্রাস নির্ভর রাজনীতিতে বিশ্বাসী হয়েছে এবং এখানে প্রকৃতির রাজনীতিবিদ তাদের মধ্যে হারিয়ে যায়। এ নিয়ে আরো জানতে আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে সহকর্মী ফকুল ইসলাম। ফকুল, সিটি নির্বাচনকে ঘিরে প্রচারণা এখন কেমন দেখছেন আপনি?
যোজনা, আপনি আসলে শুনলেন দু প্রার্থীর কথা। আজকে সারাদিনে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন, এখনও চালাচ্ছেন তারা। 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ রয়েছে এখন পর্যন্ত, এবং আজকে গত দুদিন ধরে আসলে কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা ঘটেছে। এর আগে আমরা দেখেছি যে দুজন সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে চট্টগ্রামে। এরপর কিছুটা উত্তপ্ত পরিস্থিতি ছিল, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, এবং প্রচার প্রচারণার মধ্য দিয়ে আসলে প্রার্থীরা তাদের সময় পার করছেন। আর মাত্র 8 দিন বাকি রয়েছে 27 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে আসলে ভোটারদের মন জয় করার চেষ্টায় তারা আসলে ব্যস্ত। এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন 41টি ওয়ার্ডের কাউন্সিলররা তারা সকলে আসলে চেষ্টা করে যাচ্ছেন। এবং এখানকার চট্টগ্রামের সবচেয়ে বড় যে খবরটি রয়েছে, সেখানে আসলে কাউন্সিলর যে ওয়ার্ডগুলো রয়েছে, প্রার্থী রয়েছে, সেখানে দলীয় যে সমর্থিত যেসব প্রার্থী রয়েছে সেখানে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেকটাই বেশি, এবং যার কারণে আসলে একটু বিব্রতকর পরিস্থিতিও চট্টগ্রাম জুড়ে তৈরি হয়েছে। এবং এটি নিয়ে আসলে যে দলগুলো রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অনেকটাই বেশি, তারা বলছে যে সময় মতো আসলে সে বিদ্রোহী প্রার্থীরা তাদের সে ভোটের মাঠে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এবং মোটামুটি বলা যায় যে যারা প্রার্থী রয়েছেন, সমর্থক রয়েছেন, ভোটার রয়েছেন, সকলেই চেষ্টা করছেন একটি সুষ্ঠু নির্বাচন যেন হয়, সকলের এটি প্রত্যাশা, এবং ভোটের দিন যেন একটি শান্তিপূর্ণ পরিস্থিতি থাকে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আসলে চট্টগ্রামের ভোটের সবশেষ পরিস্থিতি। যোজনা। ফখরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। অশোক, চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। এবারে পৌর নির্বাচনের খবর। আগামী 30 জানুয়ারি তৃতীয় ধাপে 64টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় শেরপুরের নকলা ও নালিতাবাড়ি পৌরসভায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। ভোটারদের মন জয়ে তারা দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চায় সাধারণ ভোটাররা। জুবাইদুল ইসলামের তথ্যচিত্র দেখুন টেস্ট রিপোর্ট। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শেরপুরের নকলা ও নলিতাবাড়ি পৌরসভা। শীত উপেক্ষা করেই উৎসব মুখর পরিবেশে প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। নকলা পৌরসভায় মেয়র পদে 4 জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলরে 38 জন ও সংরক্ষিত কাউন্সিলরে 15 জন, আর নালিতাবাড়ি পৌরসভায় মেয়র পদে 2 জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলরে 34 জন ও সংরক্ষিত কাউন্সিলরে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই পৌরসভায় সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মেয়র প্রার্থী। তবে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থীরা বাধা দিচ্ছে এমন অভিযোগ তাদের। আমাদের নৌকার সমর্থিত কিছু ছেলেমেয়েরা তারা আবার মাইক প্রচারকারীকে বিভিন্নভাবে একটু হুমকিও দিয়েছিল। 100% বিজয়ের সম্ভাবনা, আর সর্বস্তরের লোকজন ধানের শীষ প্রতীকের সাথে আছে ইনশাল্লাহ। তবে এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকেই ভোট দেবেন ভোটাররা। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে সামনের দিনে সেই শিশুদের জন্য প্রথম কাজ হবে যে চিলড্রেন কর্নার সৃষ্টি করা। উন্নয়নমূলক কাজ আমরা যেন সমাপ্ত করতে পারি, এই জন্যই আমি জনগণের কাছে ভোট চাই। সৎ, যোগ্য ও উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকেই বেছে নিতে চান ভোটাররা। বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ যেন হয়, এরকম আমরা একজন মেয়র চাই। গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়ায়, আমরা যেন তাকে ডাকলে সবসময় পাশে পাই, তাকে আমরা ভোট দিব। নকলা পৌরসভায় 27,159 জন ও নালিতাবাড়িতে 22,133 জন ভোটার রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অন্য প্রসঙ্গ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষ মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। করোনা মহামারীর কারণে দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর রোববার থেকে পরীক্ষা শুরু হলেও এখনো শুরু হয়নি ক্লাস। তবে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 1 কিলো সড়ক, চেনা প্রিয় এই গোল চত্বরে আসা শিক্ষার্থীদের চোখের উচ্ছ্বাস যেন বলছে হাফ ছেড়ে বাঁচার গল্প। এ যেন টানা 10 মাসের নীরবতা ভেঙে নতুন করে জেগে ওঠা। তবে শিক্ষক শিক্ষার্থীদের এমন আনাগোনা কেবল পরীক্ষার জন্য। রবিবার থেকে শুরু হয়েছে 28টি বিভাগের অনার্স ও মাস্টার্সের পরীক্ষা। হ্যান্ড স্যানিটাইজার, তারপরে তাপমাত্রা মাপের মাধ্যমে পরীক্ষা হলে ঢুকতেছি। অন্যরকম লাগছে, কারণ অনেক বড় গ্যাপের পর আমরা আসছি।
তবে এখনও হলগুলো বন্ধ থাকায় আশেপাশের আবাসিক এলাকায় ঠাঁই হয়েছে পরীক্ষার্থীদের। এ অবস্থায় হল খুলে দেওয়ার দাবি তাদের। আমাদের থাকা নিয়ে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হলটা যদি আমাদের খুলে দিত তাহলে খুবই ভালো হতো। সংশ্লিষ্টরা জানান পরীক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। আমাদের একাডেমিক কাউন্সিল নির্দেশনা এবং সবার সহযোগিতা এই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষা নিচ্ছি। এ পর্যন্ত শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অন্যান্য পরীক্ষা নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য। প্রায় সব ডিপার্টমেন্টে আমরা শুরু করেছি। আমাদের মাস্টার্স এবং 4th ইয়ারটা আগে শুরু করলাম, তার পর্যায়ক্রমে আমরা নিচের দিকে যাব, 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ার। এবছর অনার্স ও মাস্টার্স পরীক্ষায় অংশ নিচ্ছে বিভিন্ন বিভাগের অন্তত 2000 শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরছি একটু পর। স্বাগত আরেকবার দেশ সংবাদে। মানিকগঞ্জের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় নারী সহ 5 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দিকা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 2013 সালের 18 জুন ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এ ঘটনার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আশরাফ আলী। এদিকে কুড়িগ্রামের চর রাজীবপুরে শাহিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী বকুলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। স্বপ্নপূরণে দীর্ঘ 9 বছরের লড়াইয়ে প্রতিবারই ব্যর্থ হয়েছেন, তবু দমে যাননি। হতে চান দেশের প্রথম নারী নিকা রেজিস্ট্রার বা কাজী, বলছে দিনাজপুরের আয়েশা সিদ্দিকার কথা। অধিকার আদায়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি। আয়েশা সিদ্দিকার নিকা রেজিস্ট্রার বা কাজী হওয়ার লড়াই শুরু হয়েছে 2012 সালে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিকা রেজিস্ট্রার পদে আবেদন করেন তিনি। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নওগাঁয় 1056টি গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঠিকানা। দ্রুত গতিতে এগিয়ে চলছে এসব ঘর নির্মাণ কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় গৃহহীনদের সেমি পাকা ঘর করে দেওয়া হচ্ছে। এসব ঘর পেয়ে খুশি উপকারভোগীরা। বাবুল আক্তার রানার তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। সারা দেশে গৃহ ও ভূমিহীন 8,82,033 পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নওগাঁয় 1056টি গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঠিকানা। দ্রুত গতিতে এগিয়ে চলছে এই ঘর নির্মাণ কাজ। আর প্রতিটি ঘরে রয়েছে 2টি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও খোলা বারান্দা। এসব ঘর পেয়ে খুশি উপকারভোগীরা। আগে ভাঙ্গা ঘর থাকছিলাম, কুড়া ঘর, তো ঘর থাকি খুব বিপদ, ঝড় তুফান, মানে নানান রকম বিপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে একটা ইটার ঘর করে দিয়েছে, আমি সেখানে মাথা গোড়ার ঠাই পাই আছি। অসহায় ও দরিদ্র পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘরগুলোর গুণগত মান রক্ষা করে নির্মাণ করা হচ্ছে। কাজও প্রায় শেষ বলে জানালেন সংশ্লিষ্টরা। সমস্ত কাজগুলো গুণগত মান রক্ষা করে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এই ঘরগুলো আগামী 23শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। 2 শতক আমরা 2.5 শতক করে জায়গা একেবারে নামজারি করে দিচ্ছি, কবলিয়ত সম্পাদন করে দিচ্ছি, জায়গা বুঝিয়ে দিচ্ছি, ঘর বুঝাই দেব। পুরো জেলায় 1056টি পাকা ঘর তৈরিতে ব্যয় ধরা হয়েছে 18,05,76,000 টাকা। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ 1,71,000 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিরোজপুরের কাউখালীতে মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতের লেখা চিঠি সাধারণ মানুষের কাছে তুলে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ খসরু। এলাকার মানুষের কাছে তিনি তথ্য ব্যাংকার হিসেবে পরিচিত। 1959 সালে সেন্ট্রাল জেলে বন্দী থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী ফজিলাতুন নেসাকে চিঠি লিখেছিলেন। আর 1969 সালে ইতালির প্রবাসী কন্যা শেখ হাসিনাকেও চিঠি দেন তিনি। বঙ্গবন্ধুর হাতে লেখা দুর্লভ 2টি চিঠির ফটোকপি সকালে জনসাধারণের হাতে তুলে দেন আব্দুল লতিফ খসরু।
নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরেকবার দেশ সংবাদে। বরিশালের কীর্তনখোলা নদী সহ সারা দেশের সব নদী অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ খালিদ মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন, সারা দেশে বিভিন্ন নদীর দুতীরে 60,000 অবৈধ দখলদার রয়েছে। এর মধ্যে 20,000 অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। দুপুরে বরিশাল সার্কিট হাউসে এক কর্মশালায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বগুড়ায় উৎপাদিত সবজি যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের 6টি দেশে। কয়েক বছর ধরে আলু সহ অন্যান্য সবজি রপ্তানি হলেও এবার চাহিদা বেড়েছে বাঁধাকপির। এতে চাষিরা ন্যায্য মূল্য পেয়ে সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন। আব্দুস সালাম বাবুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশে সবজি উৎপাদনে শীর্ষে থাকা জেলাগুলোর মধ্যে অন্যতম বগুড়া। এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বগুড়ার সবজি এখন যাচ্ছে বিদেশেও। 2014 সাল থেকে বগুড়ার আলু রপ্তানি হয় মধ্যপ্রাচ্যে। এবার সেই তালিকায় যোগ হয়েছে বাঁধাকপি। রপ্তানিকারক প্রতিষ্ঠান জানায়, চলতি মৌসুমে এরই মধ্যে 714 টন বাঁধাকপি রপ্তানি হয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, নেপাল, শ্রীলঙ্কা ও সৌদি আরবে। প্রস্তুতি চলছে আরও প্রায় 350 টন পাঠানোর। এছাড়া বছর জুড়ে 14,000 টন আলু রপ্তানির লক্ষ্যমাত্রা আছে প্রতিষ্ঠানটির। মালয়েশিয়া, সিঙ্গাপুর দেওয়া শুরু করছিলাম, এখন আলু সবজি সহ আরো 6টা দেশে আমরা রপ্তানি করতেছি। রপ্তানিকারক প্রতিষ্ঠান সরাসরি মাঠ থেকে সবজি কেনায় ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে কৃষকদেরও। আর প্যাকেজিং সহ অন্যান্য কাজে কর্মসংস্থান নিশ্চিত হয়েছে প্রায় 3 শতাধিক নারী পুরুষের। পাতাকপি, আলু বিদেশ যাচ্ছে বেশি বেশি করে। আমরা এখন এখানে বেশি বেশি আবাদ করার চিন্তা আমরা কর্ম। এই যে শাক সবজি আমরা আবাদ করেছি, কফি আবাদ করেছি, আলু আবাদ করেছি, এগুলি বিদেশ চলে যাচ্ছে। বাঁধাকপি বাইরে রপ্তানি হওয়াতে এই সরকার আমাদের জন্য সুযোগ করে দিয়েছে। আমরা গরিব মানুষ, আমরা সারা বছর এখানে কর্ম করে খাই। আমাদের এখানে আইপিএম মডেল ইউনিয়ন বিষমুক্ত সবজি উৎপাদন করি, ওখান থেকে কিছু বাঁধাকপি বিদেশে গিয়েছে এবং আগামীতে যে মিষ্টি কুমড়াগুলো হবে এগুলো রপ্তানিকারকদের সাথে কথা হয়েছে, তারা এগুলো নেওয়ার জন্য সম্মত হয়েছে। আমদানিকারক দেশগুলোর শর্ত পূরণ করতে পারলে বগুড়া থেকে সবজি রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে মনে করে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নজরকাড়া সৌন্দর্য সেই সাথে তেল হিসেবেও ব্যবহার রয়েছে, বলছে সূর্যমুখী ফুলের কথা। মাঠ জুড়ে হলুদ ফুলের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। আর এই দৃশ্যের দেখা মিলছে ফরিদপুরে, যেখানে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখী চাষ। খারুজামান সোহাগের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে সূর্যমুখী ফুল চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। এরই মধ্যে কৃষি উন্নয়ন কর্পোরেশন সূর্যমুখী ফুলের চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে। বিএডিসির ডাল ও তৈলবীজ খামার ভরে উঠেছে এই সূর্যমুখীর হলুদ গালিচায়। 4 একর জমিতে ফুটে রয়েছে হাজার হাজার সূর্যমুখী ফুল। আর সূর্যমুখীর নজরকাড়া সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতিপ্রেমীরা। ফুল এমন একটা জিনিস যে আসলে দেখলেই মন ভরে যায়। বাবার সাথে সূর্যমুখী বাগানে ঘুরতে এসেছি, আমার খুব ভালো লেগেছে। সূর্যমুখী বাগানের কথা অনেক শুনছি, এখানে ফরিদপুরে আসলাম, খুব ভালো লাগছে। কম সময় আর অল্প খরচে লাভ বেশি হওয়ায় এই ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন এই অঞ্চলের কৃষকরা। তবে চান সরকারি সহযোগিতা। কিভাবে বাগানটা করা যায়, কিভাবে বাগানটা পরিচর্যা করতে হবে এবং বাগানটা কিভাবে ফল ফসল আসবে, তো ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে কিছু ঋণের ব্যবস্থা করতো, সহযোগিতা করতো, তাহলে আমরা এই সূর্যমুখী ফুল আবাদ করে অনেক লাভবান হতে পারতাম। ফরিদপুরে এই ফুলের চাষ প্রসারের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। সূর্যমুখী একটি লাভজনক ফসল, তাই আমরা মাঠ পর্যায়ের আগ্রহী কৃষকদেরকে নানান ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে যাচ্ছি। এবছর ফরিদপুর বিএডিসির 4 একর জমিতে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে, যা থেকে প্রায় 40 মণ বীজ উৎপন্ন হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল আজকে নিউজ 24 ডে সংবাদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।